সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জেলা যুব সম্মেলনের এই পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে আসছেন এদেশের লাখো কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নাইবিয়ারিক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, মুক্তির আগেই পথ ইসলামী হুকুমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ আজিজুর রহমান সাহেব, যাকে আপনারা জানমানি হুজুর হিসাবে চিনেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানি তাদের উচিত অন্যকে জানানো, আর যারা জানি না তাদের উচিত এই বিষয় সম্পর্কে জানা। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন রাজনৈতিক দলের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের কল্যাণ ও শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ উদাহরণস্বরূপ পেশ করে, আমরা যে জমিনের মধ্যে বসা আছি, এই ভূখণ্ড 3 বার স্বাধীন হয়েছে। এদেশের একসময় শাসক ছিল মুসলমান। কিছু মুনাফিকের কারণে, ষড়যন্ত্রের কারণে ব্রিটিশ 200 বছর এদেশ শোষণ করেছে। শাসন করে নাই, শোষণ করেছে। এবং শোষিত ছিল মুসলমানরা, নির্যাতিত ছিল মুসলমানরা। আবার মুসলমানদের প্রথম আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। আমরা স্বাধীন হলাম ব্রিটিশ থেকে, কিন্তু মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আবার মুসলমানরা দাবি করেছে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন, স্বতন্ত্র এক ভূখণ্ডের প্রয়োজন। এই মুসলমানদের আন্দোলনের কারণে, সংগ্রামের কারণে, দাবির কারণে 47-এ পাকিস্তান নামীয় দ্বিতীয়বার এই জায়গাটা স্বাধীন হয়েছে। প্রথম ব্রিটিশ থেকে, 47-এ ইন্ডিয়ান থেকে, ভারত থেকে দ্বিতীয়বার আমরা স্বাধীন হয়েছিলাম। পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, 2 মেরুর মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার পার্থক্যে একই নামে ইন্ডিয়ার থেকে, ভারত থেকে এই দেশটা আলাদা হওয়ার কারণ কি ছিল? এটা প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে এই কারণ জানতে হবে, এই কারণ মাথার মধ্যে রাখতে হবে। যদি এখানে ভুল করি তাহলে সব জায়গায় ভুল হবে। কথাটা বুঝাতে পারি নাই? 47-এ দেশ কেন ডিভাইডেড হয়েছিল? ছাত্ররা জানে না, যুবকরা জানে না, কৃষকরা জানে না, শ্রমিকরা জানে না, মজদুররা জানে না, পুরুষরাও জানে না, মুসলমান মেয়েরাও জানে না। আপনাকে মনে রাখতে হবে
দুই নেরুতে পাকিস্তান নামীয় একটা দেশ ভারত থেকে আলাদা হওয়ার অন্য কোনো কারণ ছিল না, ভৌগোলিক কারণ না, ঋতুর কারণ না, সামাজিক কোনো কারণ ছিল না, ভাষার কোনো কারণে পাকিস্তান নামীয় দেশ ইন্ডিয়া থেকে আলাদা হয় নাই। শুধু একটাই কারণ, অন্য কোনো কারণ না। সেই কারণটা কি? পশ্চিম ভারত সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। মুসলমানদের কারণেই এদের স্বাধীন হয়েছিল, অন্য কোনো কারণ নয়। কাজী পাকিস্তান নামীয় দেশটা ছিল মুসলমানদের দেশ। অংশ দুইটা, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মুসলমানদের কারণেই। কিন্তু আমরা কি দেখেছি? স্বাধীন হয়েছিলাম শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, কিন্তু না, পশ্চিম ভারত আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে নাই, আমাদের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য আমরা আবার দ্বিতীয়বার আন্দোলন সংগ্রাম করেছি, অস্ত্র হাতে তুলে নিয়েছি। ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নিরস্ত্র মানুষগুলি অস্ত্রওয়ালাদের উপরে ঝাঁপিয়ে পড়ে 71-এ বাংলাদেশ নামীয় আর একটা ভূখণ্ড আমরা স্বাধীন করেছিলাম। তাহলে কতবার স্বাধীন হয়েছে? 3 বার। আমি প্রশ্ন করতে চাই, যদি 47-এ পাকিস্তান নামীয় একটা দেশ আমরা ইন্ডিয়া থেকে আলাদা হতে না পারতাম, তাহলে কিয়ামত পর্যন্ত চিল্লাতে পারতাম, লেকিন এই বাংলাদেশ নামীয় ভূখণ্ড আমরা পেতাম না, লাল সবুজের পতাকা আমরা কোনো উড্ডয়ন করতে পারতাম না। কিন্তু আজকে আমরা পুস্তকের মধ্যে কি দেখেছি? আজকে আমরা ইতিহাসের মধ্যে কি দেখছি? আমরা দেখেছি সেই 47-এর দেশ ডিভাইডেড কে নিয়েও ষড়যন্ত্র চলতেছে। একদল দালাল এবং ইতররা তারা চায় নাই ভারত থেকে এদেশ আলাদা হোক, বরং তারা স্বপ্ন দেখছে এপার বাংলা ওপার বাংলা এক হও। এপার বাংলা ওপার বাংলা এক হওয়ার ষড়যন্ত্রকে সামনে নিয়ে তারা পুস্তক রচনা করছে যে আমাদের প্রজন্ম জানবে যে আমরা ওপার বাংলার সাথে ছিলাম, কাজে আমরা আলাদা থাকতে চাই না, আবার ওই বাংলার সাথে এক হয়ে যাব। এই পরিকল্পনা এবং ষড়যন্ত্র নিয়ে যারা সামনে অগ্রসর হচ্ছে, আমি ওদেরকে বলবো যে এই স্বপ্ন দেখছো এপার বাংলা ওপার বাংলা এক হও, তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে, এ কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের একজন জনগণ ও জনতা থাকতে এপার বাংলা ওপার বাংলার এই স্বপ্ন পূরণ হতে দিবে না, বরং বাংলাদেশের মানুষ এত সচেতন, তারা এত নির্ভীক, এত যোদ্ধা। আপনারা জানেন পাকিস্তানিরা আমাদের উপর অনেক আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু আমাদের কাছে যা যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছি, ওদেরকে বাংলাদেশ থেকে হটিয়ে তারপর আমরা পানি পান করেছি, এর আগে পানি পান করি নাই। আপনাদের মনে রাখতে হবে, যদি বাংলাদেশের দিকে তাকাও, এই দেশকে তোমাদের দেশের সাথে এক করবা, যে চক্ষু দিয়ে তাকানো হবে বাংলাদেশের জনগণ ওই চক্ষু শরীরের মধ্যে রাখবে না। যদি বাংলাদেশের ভূখণ্ডের উপর আঙ্গুল তোলো, বাংলাদেশের জনগণ ওই আঙ্গুল হাতের মধ্যে রাখবে না, ভেঙে দেবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, আমাদের বাচ্চাদেরকে বানর মারামার চক্রান্ত চলতেছে। কারণ একটা জাতিকে নষ্ট করার জন্য, পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। আমরা কি দেখেছি? আজকে শিক্ষার মধ্যে যা কি স্থাপন করা হয়েছে, যা মেনে নেওয়া যায় না। একটা মুসলমানদের সমস্ত অবদানকে অস্বীকার করা হয়েছে, মুসলমানদের সমস্ত অবদানকে অস্বীকার করা হয়েছে। মুসলমানদের শাসকদের কোনো কথা ইতিহাসের মধ্যে নেই। আপনি জানেন চরিত্রহীনের এমন কোন ব্যাখ্যা বিশ্লেষণ নাই যা বইয়ের মধ্যে দেওয়া হয়নি। একটা যুবক, একটা যুবতী বড় হওয়ার পরে তার শরীরের কি পরিবর্তন আসতে পারে তা বর্তমান বইতে লেখা হয়েছে। এই পড়াবে কোন লুচ্চায় এবং পড়বে কোন চরিত্রহীন, এই রচনা করছে কোন চরিত্রহীন শৃগালের জাতি এবং কুকুরের জাতিরাই বই রচনা করেছে। আপনি চিন্তা করতে পারবেন না। আঁকা হয়েছে একটা মেয়ে পরিবর্তন কিভাবে হবে, ডাইরেক্ট আঁকা হয়েছে বইয়ের মধ্যে। আপনি দেখুন সে বড় হওয়ার পরে আস্তে আস্তে তার পরিবর্তন কোথায় কি আসবে, আশ্চর্য হয়ে যায়। আমরা এই জাতিকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, এই ভূমিকে অস্বীকার করা হয়েছে,
47 ডিভাইডেডকে অবজ্ঞা করা হয়েছে, মুসলিম জাতিসত্তাকে অবজ্ঞা করা হয়েছে। 92% মুসলমানদের দেশে রাম এবং বামদের শিক্ষানীতি চাপিয়ে দিবা, এই চিন্তা আছো নাকি? তোমরা এসির মধ্যে দেখো, ওই ঢাকার রাজধানী দেখো, সবাই বাম হয়ে গেছে, সবাই রাম হয়ে গেছে। রঙিন চশমা পরিধান করছো নাকি? হ্যাঁ, বাম এবং রামদের চশমা পরে সবাইকে বাম এবং রাম ভাবতেছো নাকি? বাংলাদেশের একজন মুসলমান যেন বাঁচাতে এক ফোঁটা রক্ত তাদের শরীরের মধ্যে থাকতে এই বাম এবং রামদের শিক্ষানীতি বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। বর্তমান সরকার যেহেতু ভোটবিহীন সরকার, তার অবস্থাটা কি? সে বাম এবং রামদের উপরে ক্ষমতা থাকার নির্ভর করার জন্য ষড়যন্ত্র করতেছে। সে ভাবছে এক কাঁধে বামদের কাঁধে পাড়া দেব, আর এক কাঁধ থাকবে রামদের, এই দুই কাঁধে পাড়া দিয়ে ক্ষমতাশীলিতে উঠে যাবে। আমরাও কি করব? রাম এবং বামদের কাজ সেখান থেকে সরিয়ে নেব, সরকার ঠাপাস করে পড়ে যাবে। জনগণের ভোট ছাড়া এই দেশে কেউ ক্ষমতা থাকতে পারে নাই, ব্রিটিশ থাকতে পারে নাই, আইয়ুব খান থাকতে পারে নাই, স্বৈরাচারী কোন সরকার বাংলাদেশে অস্ত্রের মুখে থাকতে পারে নাই। আওয়ামী লীগকেও বলবো, অস্ত্রের ক্ষমতা দিয়ে, অস্ত্রের নল দিয়ে, বন্দুকের দলের মাধ্যমে এদেশে ক্ষমতায় থাকা যাবে না যতক্ষণ পর্যন্ত জনগণের সাপোর্ট না পাবেন। এই বাম রামদের কোন শক্তি এদেশের মানুষ তোয়াক্কা করে নাই, করবে না ইনশাআল্লাহ। কথা সত্য না? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এদেশ পরিবর্তন হয়েছে, মানুষ শান্তি পায় নাই। দেশের পরিবর্তন হয়েছে, শান্তি পায় নাই। বহু দলের শাসক আমরা শাসন দেখেছি, বহু দলের। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা আইয়ুব খানকে দেখেছি, জিয়াউর রহমান সাহেবকে দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি এরশাদ সাহেবকে, আর মহিলা নেতৃত্বের গজব তো আজকে 21 বছর পর্যন্ত চিবিয়ে বসে আছে। 30 বছর না, অনেক হয়ে গেছে। এখন তো সবই মহিলা, নতুন প্রেসিডেন্ট হবে মহিলা, খুব খুশির ব্যাপার। পুরুষ তো একজনও নাই, সব তো মহিলা হয়ে গেছে। পুরুষের পরিচয় দেওয়া তো লজ্জার বিষয়, সবই মহিলা। থাক, অসুবিধা কি? কিন্তু পুরুষও তো 2-1 জন থাকা চাই। যাই হোক, বহুত শাসকের শাসন দেখেছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন কারণটা কি? এর কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। এ চোর, বি, সি ক্ষমতা আসে, সে আর আসে এ। সে কি করবে? হটাও এ, আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ। হটাও এ, বসাও বি। সে কি করবে? কারণ হটাও বি, আন্দোলন, সংগ্রাম, অবরোধ। হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত চুরি বন্ধ হতে পারে না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। এদেশে এক সময় কি শুনেছি? বিএনপির আমলে হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, খাম্বা কেস, ট্রান্সফার কেস, ট্রান্সফারে এত টাকা, খাম্বা বিক্রি করে এত টাকা লুটপাট করা হয়েছে। এখন আমরা কি দেখি? পাচার কেস। কোন পত্রিকায় আসছে 10 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, কোন কোন পত্রিকা আসছে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এখন কি দেখছি? 1 কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকা। এখন কি দেখছি? একটা পর্দার দাম 80 লক্ষ টাকা, একটা নারিকেল গাছের দাম ধরা হয়েছে 1 কোটি টাকা। সব লুটপাট, সব লুটপাট, সব চুরি আর ডাকাতি। কারণ এর পরিবর্তন হয়েছে, বীর পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। এই জন্য আমরা মনে করি যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত দেশে শান্তি আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? কি চায়? তারা ব্যক্তি পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে চায়, সমাজ পরিবর্তনের ভিত্তিতে থানাকে পরিবর্তন করতে চায়, থানা পরিবর্তনের ভিত্তিতে জেলা, জেলা পরিবর্তনের ভিত্তিতে বিভাগ,
বিভাগ পরিবর্তনের ভিত্তিতে তারা দেশকে পরিবর্তন করতে চায়। আজকে দেখেন এই শাড়ির মধ্যে যারা বসা আছে, ইঞ্জিনিয়ার ও জীবনে মাদ্রাসা পড়ে নেই, মারুফ জীবনের মাদ্রাসা পড়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, মনে হয় যেন বিশাল এক মৌলবী। এরকম হাজারো সন্তান এখানে আছে। এই যে কলেজের ছাত্ররা, দাঁড়াও তোমরা, কলেজে যারা পড়াশোনা করছো, এই যে দেখেন কলেজে যারা পড়াশোনা করছে, এই যে কলেজে পড়াশোনা করছে, এই যে দেখেন এই যে পাগড়িওয়ালা, ওই যে দেখেন এরা সব কলেজের ছাত্র, ওই পিছনে কলেজের ছাত্র, এরা জীবনের মাদ্রাসায় পড়াশোনা করে নেই। আদর্শ ভিত্তিক একদল কাফেলার মাধ্যমে এদেশ পরিবর্তন হওয়া সম্ভব। যেরকম ধরে নেই আমাদের হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব, সে যদি এই এলাকার এমপি হয় ধরে নেন, তাহলে তার মাধ্যমে চুরি হতে পারে না, ধর্ষণ হতে পারে, গুন্ডা হতে পারে না। আমরা চাই নীতি ও আদর্শের পরিবর্তে পরিবর্তনের ভিত্তিতে এদেশ পরিবর্তন করতে। কাজে আসুন আমার যুবক বাবারা, আমার যুবক বন্ধুরা, আর নয় মাদার গাছ, এবার লাগাবো আম গাছ। আর নয় চোর এবং ডাকাতদের ক্ষমতা, এবার আদর্শ এবং নীতিবানদের ক্ষমতা আমরা চাই। কাজে আসুন এখন থেকে আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে ইনশাআল্লাহ এদেশে ইসলাম হুকুমত কায়েম করব। ইসলাম হুকুমত কায়েম করার ভিত্তিতে ইনশাআল্লাহ এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।